ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছে আমি সঞ্জনা আইভি, সেই সাথে আমি মঞ্জুরি আজাদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এবার লড়াই হবে পিএসজি ও ম্যানচেস্টার সিটির। তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হওয়া ড্রয়ের কঠিন গ্রুপে পড়েছে লিভারপুল। বি গ্রুপে ক্লাবটির প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান ও পোর্তো। কাকতালীয়ভাবে এবারও একই গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান। এবার গ্রুপ ইতে বায়ার্ন মিউনিখের সঙ্গী বার্সেলোনা। স্পেনের অস্তমিত সূর্য এখন আলো ছড়াচ্ছে প্যারিসে। পদপ্রদীপের আলোয় আছে ম্যানচেস্টার সিটিও। কারণটা সবারই জানা, স্প্যানিশ সাম্রাজ্য ছেড়ে নতুন ভূমিকায় মেসি ও রোনালদো। তাই তো খুব বেশি আলোচনাই নেই চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দ্বৈরথের রিলে ব্যাটন এখন পিএসজি ও ম্যান সিটির হাতে। ইংলিশ গণমাধ্যমে জোর গুঞ্জন, ইভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেটি সত্য হলে আরও একবার মেসি রোনালদো দ্বৈরথ দেখতে পাবে ফুটবল বিশ্ব। কারণ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন লড়াইয়ে একই গ্রুপে পড়েছে লিওনেল মেসির পিএসজি ও ম্যানচেস্টার সিটি। সবশেষ আসরে সেমিফাইনালে মুখোমুখি হওয়া এই দুই দল পড়েছে গ্রুপ এতে, যেখানে তাদের সঙ্গী লাইপজিগ ও ক্লাব ব্রাগ। বৃহস্পতিবার তুরস্কের ইস্তানবুলে অনুষ্ঠিত হয় এই ড্র অনুষ্ঠান, যেখানে কঠিন গ্রুপে পড়েছে সাবেক চ্যাম্পিয়ন লিভারপুল। গ্রুপ বিতে ক্লাবটির সঙ্গী লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ, এসি মিলান ও পোর্তো। সব মিলে এটি এবারের আসরের গ্রুপ অফ ডেথ। 2019-20 আসরে বায়ার্নের কাছে 8-2 গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সেলোনা। এবার একই গ্রুপে পড়েছে এই দুই দল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ বেনফিকা ও ডায়নামো কিয়েভ। বর্তমান চ্যাম্পিয়ন চেলসি এইচ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইভেন্টাস, জেনিত সেন্ট পিটার্সবার্গ ও মালামোকে। আর কাকতালীয়ভাবে এবারও একই গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও শাখতার দোনেৎস্ক। গ্রুপ ডিতে তাদের অপর সঙ্গী নবাগত শেরিফ তিরাসপোল। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। রোনালদো যদি আসলে ম্যান সিটিতে যায় তাহলে সেক্ষেত্রে চিন্তা করতে পারো চ্যাম্পিয়ন্স লিগে মেসি আর রোনালদো আবারও একসাথে। মানে ওই যে আগের এক্সাইটমেন্টটা বার্সেলোনা রিয়ালে যে এই জিনিসটা পেতো আর ফ্যানরা, ওই জিনিসটা আবার পাবে। তোমার কাছে কিরকম লাগবে? আমার কাছেও সেম মনে হচ্ছে। আর আমিও তো খুব এক্সাইটেড যদি CR7 চলে আসে পিএসজিতে, বা এটা তো একটা এক্সাইটিং গেম হবে, সবাই মুখে থাকবে গেমটা দেখার জন্য। এক্স্যাক্টলি। আর অনেক কথা কিন্তু ছিল যে হয়তো বা রোনালদো পিএসজিতে আসতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই প্রতিপক্ষ ব্যাপারটা থাকলেই মনে হয় বেশি জমবে খেলার মাঠে। একদম একদম তাই। এই সকল বিষয় নিয়ে কথা বলবো আমাদের আজকের অতিথির সাথে, জাহিদ হাসান এমিলি, ফুটবলার, বাংলাদেশের জাতীয় দল। এমিলি ভাই, আশা করি শুনতে পাচ্ছেন। জি ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমিলি ভাই, আমরা তো উয়েফার গ্রুপগুলো পেয়ে গেছি অলরেডি। অনেকে বলছে গ্রুপ এটা ভালো, আবার অনেকে বলছে যে গ্রুপ বি বেশি শক্তিশালী। সো সব মিলে আপনার কি মনে হয় যে গ্রুপগুলো কেমন হয়েছে, আর সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগের ড্রটা কেমন দেখলেন? দেখেন, চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু সবসময়ের জন্য খুব প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট। বা ওয়ার্ল্ড কাপের পরে আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স লিগ হলো সবচেয়ে ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। তো সেখানে আমি বলবো যে আপনি যে গ্রুপগুলি হয়েছে, তো সেখানে আমার কাছে মনে হয়েছে যে দেখেন, গ্রুপ এতে ম্যানচেস্টার সিটির সাথে প্যারিস সেন্ট জার্মেই রয়েছে। অবশ্যই এইটা একটা হার্ড গ্রুপ বলতেই হবে, বাট তুলনামূলক কিন্তু আর দুইটা যে দল রয়েছে তারা কিন্তু একটু লেটজিক রয়েছে, তুলনামূলক একটু কিন্তু তারা নিচের সারির দল। বাট আমার কাছে যদি ওভারঅল বলেন, আমি বলবো যে গ্রুপ বি হলো ডেথ গ্রুপ। কারণ এখানে অ্যাটলেটিকো মাদ্রিদ, লিভারপুল ও এফসি পোর্তো এবং এসি মিলান রয়েছে সেখানে। তো এটাকে অবশ্যই ডেথ গ্রুপ বলতে হবে। আদারওয়াইজ অন্যান্য যে গ্রুপগুলি হয়েছে সেখানে তুলনামূলক কিন্তু বড় দলগুলি কিন্তু সহজ অপোনেন্ট পাবে। বাট চ্যাম্পিয়ন্স লিগ আমার কাছে কখনই মনে হয় না যে সহজ অপোনেন্ট বলতে কোনো কিছু রয়েছে। কারণ চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু সবাই, সব দেশের চ্যাম্পিয়ন দলগুলি কিন্তু এখানে খেলতে আসে। তো ওই তুলনায় আমি বলবো যে গ্রুপ ও বি হয়েছে ডেথ গ্রুপ। অবশ্যই আমরা বলতে পারি, বিকজ চারটা দলই কিন্তু সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার জন্য খেলবে এবং চারটা দলই কিন্তু ক্যাপাবেল। বাট এছাড়া যে গ্রুপগুলো হয়েছে সেখানে আমার কাছে মনে হয় যে তুলনামূলক যারা শক্তিশালী দল তারা একটু হলেও কিছুটা হলেও সহায়তা পাবে অন্যান্য দল গ্রুপ বি থেকে। এমনি ভাই, এবারে কিন্তু ফ্যান্সদের মধ্যে একটা নতুন ডাইমেনশন আছে। আমরা যদি দেখতাম আগেকার ফ্যান্সদের মধ্যে এক্সাইটমেন্টটা সাবকন্টিনেন্ট এরিয়াতে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার উপর একটা আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করতো, কিন্তু এখন মেসি, রোনালদো যদি ম্যান সিটিতে যায়, এবং এর আগে হচ্ছে গিয়ে রামোস চলে এসেছে পিএসজিতে, এই সব কিছু মিলে এখন কিন্তু নতুন ডাইমেনশন আছে ফ্যানদের মধ্যে। পিএসজি আর ম্যান সিটি নিয়ে একটু বেশি এক্সাইটমেন্ট। এই নতুন ডাইমেনশনটা আপনি কেমন দেখছেন?
ডেফিনিটলি সবাই কিন্তু আমরা যারা ওয়ার্ল্ডের সেরা প্লেয়ার তাদের খেলাটা কিন্তু রাত জেগে উপভোগ করার জন্য চেষ্টা করি। সেখানে দেখেন বার্সেলোনার আমার কাছে মনে হয় যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে ফ্যান বেস কিন্তু অনেক কমে গিয়েছে। বিকজ আপনি যদি দেখেন রিয়াল মাদ্রিদে যখন ক্রিস্টিয়ানো রোনালদো চলে আসে জুভেন্টাসে এবং তখনই কিন্তু রিয়াল মাদ্রিদের অনেক ফ্যান বেস কমে গেছে এবং রিয়াল মাদ্রিদ লা লিগার কিন্তু খেলারও সম্প্রচার মানে আমরা যারা ফলো করি তাদেরও কিন্তু আগ্রহটা অনেকটাই কমে গিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি যখন আসলে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছে, আমরা আসলে মিডিয়া বা সারা বিশ্বের যে জায়গাগুলি থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্যারিসের অলরেডি কিন্তু অনেক সাপোর্টার রয়েছে এই মুহূর্তে বিকজ অফ মেসির কারণে এবং অ্যাট দ্য সেম টাইম সার্জিও রামোসও কিন্তু রিয়াল মাদ্রিদ ছেড়ে কিন্তু প্যারিসে জয়েন করেছে। সবকিছু মিলিয়ে যদি আপনি প্লেয়ার আর স্ট্যাটাস এবং প্লেয়ারের লাইন আপ দেখেন সেক্ষেত্রে কিন্তু বলবো যে প্যারিসের বর্তমান যে দল সেখানে কিন্তু আপনাকে এই দলটাকে কিন্তু সাপোর্ট করতেই হবে, কারণ ফ্রন্ট লাইনে নেইমার, কিলিয়ান এমবাপ্পে এবং মেসির মতো প্লেয়ার কিন্তু খেলবে এবং একসাথে তিনজন বিশ্বসেরা ফুটবলারের খেলা আপনি দেখতে পাবেন, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। তো ওই ক্ষেত্রে আমি বলবো যে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হয় না তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের হিস্ট্রিতে কিন্তু তারা সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন লিগ জেতা দল। রিয়াল মাদ্রিদ সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এট দ্য সেম টাইম কিন্তু বার্সেলোনা 5 বার তাদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার অভিজ্ঞতা রয়েছে। বাট তাদের টিমের যদি প্লেয়ারের লাইন আপ দেখেন সেখানে আমি বলবো যে অবশ্যই এই মুহূর্তে কিন্তু তারা ফেভারিট হিসেবে খেলতে পারবে না, কারণ ফেভারিট হিসেবে খেলবে আপনি যে বলেছেন ম্যানচেস্টার সিটি যদি ক্রিস্টিয়ানো রোনালদো চলে যায় আবারও কিন্তু আপনার আপনার ম্যানচেস্টার সিটি এবং পিএসজির যে ম্যাচ সেখানে কিন্তু এই দুইটা দল কিন্তু যখন খেলবে তখন কিন্তু অবশ্যই কিন্তু সারা বিশ্বে কিন্তু একটা নতুন হাইপ তুলবে। তো আমি বলবো যে ওভারঅল চ্যাম্পিয়ন্স লিগের যে ড্র হয়েছে সেখানে কিন্তু মানুষ এক্সাইটেড হয়ে রয়েছে যে খেলাটা কখন শুরু হবে। এবারে দল বদলে বোঝাই যাচ্ছিল হয়তো বা লা লিগার আমেজটা একটু কমতে পারে। এমনি ভাই আমরা এবার একটু দেশীয় ফুটবলের দিকে তাকাবো, এবার একটু আলোচনা করবো দেশীয় ফুটবল নিয়ে। এমনি ভাই আমরা শাস্তিগুলো দেখলাম এবার প্রিমিয়ার লিগে, বাফুফের এমন কড়াকড়ি অবস্থান, সেই সাথে শাস্তিগুলোর মধ্যে বেশ বৈচিত্র্যতাও আছে। বাংলাদেশ ফুটবলের জন্য এই ধরনের ব্যাপারগুলো কি ইতিবাচক না নেতিবাচক, আপনার কাছে কি মনে হয়? না, এটা তো আসলে খেলার রুলস এর ভিতর পড়ে না যে নিয়মগুলি ভঙ্গ করেছে ক্লাবগুলি এবং প্লেয়ার্সরা, কারণ আমরা জানি ফুটবলের একটা সংজ্ঞা আছে, সেটা হলো ফেয়ার প্লে। ফেয়ার প্লেতে কিন্তু আসলে এই ধরনের ইনডিসিপ্লিন কাজ করলে কিন্তু আপনাকে শাস্তি পেতেই হবে এবং এগুলি কিন্তু করা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের ডিসিপ্লিন কাজগুলি যখন মানে দলগুলি করে তখন কিন্তু আপনার আর তখন কিন্তু অবশ্যই আপনাকে জরিমানা বা শাস্তি পেতেই হবে। এট দ্য সেম টাইম আমি বলবো যে দলগুলি যখন এই ধরনের কাজ করে তাদের আগে কিন্তু চিন্তা করতে হবে এবং এই ধরনের বাইলজের যে সিস্টেমগুলি থাকে সেই সিস্টেমগুলি অবশ্যই তাকে ফলো করতে হবে, কারণ আপনি কোনো ধরনের অসৌজন্যমূলক কাজ বা যেগুলি ডিসিপ্লিনের ভিতরে নেই সেই কাজগুলি কিন্তু আপনি কখনোই করতে পারবেন না। এটা আসলে দেশের ফুটবলের জন্য কখনোই ভালো নাই মনে করি। এট দ্য সেম টাইম আমি বলবো যে পরবর্তী সময়ে যে শাস্তিগুলি দিয়েছে এইগুলি থেকে হয়তো ক্লাবগুলি শিক্ষা নেবে এবং আগামী সিজন যখন মৌসুম শুরু হবে তখন আসলে এই শিক্ষাগুলি নিয়ে কিন্তু তারা এই কাজগুলোর থেকে বিরত থাকবে। এমনি ভাই আপনি নিজেও মাঠে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। ব্যাপারগুলো হয়তো বা আপনার কাছ থেকেই বেস্ট ভাবে আমরা অ্যান্সারগুলো পেয়েছি। মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউরোপের দল বদলের উত্তেজনা এবার ছাড়িয়ে গেছে মাঠের খেলার উত্তাপকেও। মেসিকে নিয়ে নানা নাটক শেষে এবার আলোচনার কেন্দ্রে রোনালদো। ইউভেন্টাসের কোচ অ্যালেগ্রে নিশ্চিত করে জানিয়েছেন ক্লাব ছাড়ছেন রোনালদো। শুক্রবার দিনের শুরুতে ক্লাবের সদর দপ্তরে এসে এই পর্তুগিজ তারকা নিজেই জানিয়ে গেছেন তার ক্লাব ছাড়ার কথা। এরই মধ্যে ইতালিও ছেড়েছেন তিনি, তবে রোনালদোর গন্তব্য নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। আলোচনায় ম্যানচেস্টার সিটি রোনালদোকে পেতে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে এই লড়াইয়ে নেমেছে তার পুরনো ক্লাব প্রতিদ্বন্দ্বী ম্যান ইউ। এদিকে এমবাপ্পের জন্য চূড়ান্ত প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের চলে যাওয়ার চূড়ান্ত না হওয়ায় রোনালদোর সাথে আর কথা এগোয়নি। গেল মৌসুমে দলটির হয়ে 42 গোল করা এই স্ট্রাইকারের জন্য 160 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। এখন চুক্তি চূড়ান্ত হয়ে গেলে বিশাল এক ক্ষতির সম্মুখীন হবে ফ্রান্সের ক্লাবটি। আগামী 31 আগস্ট শেষ হচ্ছে মৌসুমের এবারের দলবদল। টি-20 বিশ্বকাপ দলে কি তামিম ইকবাল থাকবেন? খোদ বিসিবি সভাপতি বলেছেন তামিম খেললে বাদ পড়তে হবে বর্তমান ওপেনারদের কাউকে। গেল 4 টি-20 সিরিজে যিনি ইনজুরি আর পারিবারিক কারণে ছিলেন না, তিনি কিভাবে হঠাৎ করে আসবেন বিশ্বকাপ দলে? এই নিয়ে বাড়ছে ধোঁয়াশা। আপনি যখন তামিম আসবে তখন চিন্তা করেন তখন কাকে বাদ দিবেন।
বিসিবি সভাপতির কথায় পরিষ্কার তামিম ইকবাল থাকছেন টি-20 বিশ্বকাপ দলে। এতে সৌম্য, লিটন, নাইম 3 ওপেনার থেকে কপাল পুড়তে পারে যে কারো। অথচ 10 সেপ্টেম্বরের বিশ্বকাপ দল ঘোষণার আগে তামিমকে তো দেখার সুযোগই নেই নির্বাচকদের। তারপরও তিনি অটো চয়েস। অভিজ্ঞতার বিচারে সেটা হতেই পারে, কিন্তু টি-20 খেলতে আসলেই কি তামিম প্রস্তুত? তামিমের ইনজুরি মূলত হাঁটুতে। ক্রনিক ইনজুরিতে বিশ্রাম না নিলে দীর্ঘমেয়াদে জটিলতায় পড়তে হবে। ডেভিড ইয়ংয়ের পরামর্শে তাই তো অন্তত 2 মাস বিশ্রামে তামিম। মূলত বেশি চাপ কমাতে বেছে বেছে খেলছেন তিনি, যাকে বলে ওয়ার্ক ম্যানেজমেন্ট। এটা পরিষ্কার হয়েছে জিম্বাবুয়ে সিরিজে। ইনজুরির কারণে তিনি সেখানে টেস্ট খেলেননি ঠিকই, কিন্তু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছেন, সেঞ্চুরিও করেছেন, ফিল্ডিংটাও ছিল বেশ। কিন্তু টি-20 না খেলে ফেরত আসেন। প্রশ্নটা এখানেই। সামনেই টি-20 বিশ্বকাপ। তামিমের পরিকল্পনা যদি বিশ্বকাপ থাকতো, তাহলে সব বাদ দিয়ে সবচেয়ে গুরুত্ব পেত টি-20 ক্রিকেটটা। যে প্রশ্নে ধারাবাহিকতা হিসেবে আসে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সিরিজও। এখানে যদি ওয়ানডে থাকতো, তাহলে তামিম ইকবাল কি খেলতেন? অধিনায়ক হিসেবে সুপার লিগের সেই ম্যাচ হয়তো মিস করতে চাইতেন না, কিন্তু টি-20 বলেই নেই তিনি। এখানে পরিষ্কার হয় এই সময়ে টি-20 খেলতে প্রস্তুত নন তামিম ইকবাল। এভাবে ইনজুরি আর পারিবারিক কারণে খেলেননি গেল 4টে সিরিজ। সবশেষ টি-20 ম্যাচ খেলেছেন 1.5 বছর আগে 2020 সালের মার্চে। পরিসংখ্যানে টি-20তে তার স্ট্রাইক রেট কিংবা গড় এসব হিসেবের বাইরে। বিশ্বকাপের বছরে এসেও একজন ক্রিকেটার যখন ওই ফরম্যাটটায় খেলছেন না, তখন তাকে কেন নেওয়া হচ্ছে বিশ্বকাপ দলে? বিসিবিতে সামনেই নির্বাচন, তাই এই প্রশ্নের উত্তর দিয়ে এখন রাজনীতিতে পড়তে চান না বিসিবির কোনো কর্তাই। তাই তো ধোঁয়াশা কাটাতে পারেন একমাত্র তামিম ইকবাল নিজে। পরিষ্কার করতে পারেন বিশ্বকাপ দলে তিনি আদৌ খেলতে চান কিনা। তাহমিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করলো বাংলাদেশ। কোয়ারেন্টাইন জটিলতায় শুক্রবার সেশন মিস করলেও শনিবার থেকে অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান। এই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চায় বাংলাদেশ, বলেছেন নুরুল হাসান সোহান। অন্যদিকে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটাই হবে মূল চ্যালেঞ্জ, বলেছেন নিউজিল্যান্ড হেড কোচ গ্যারি স্টেইট। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে শুক্রবার থেকে অনুশীলন শুরু করলো বাংলাদেশ। 19 সদস্যের স্কোয়াডের মধ্যে প্রথম দিন অনুশীলনে হাজির ছিলেন 18 ক্রিকেটার। একমাত্র অনুপস্থিত সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে কোয়ারেন্টাইন শেষে শনিবার থেকে দলের সাথে অনুশীলন করবেন সাকিব। প্রথম দিনের অনুশীলনের শুরুতেই হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, স্পিন বস রঙ্গনা হেরাত আর নতুন ব্যাটিং কোচ আশরাফুল প্রিন্সের সাথে শুরুতেই সেরে নেন বৈঠক। এরপর নিজ নিজ ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা কোচরা শিষ্যদের নিয়ে পৃথকভাবে ছোট্ট সভায় সাজিয়ে নেন দিনের কর্মপরিকল্পনা। যথারীতি ওয়ার্ম আপ দিয়ে শুরু হয় টাইগারদের অনুশীলন। এরপর কোচ রায়ান কুকের তত্ত্বাবধানে বাকি সব কোচিং স্টাফদের অংশগ্রহণে হয় ফিল্ডিং সেশন। মূল মাঠে 2 সেশন শেষে শিষ্যদের নিয়ে ব্যাটিং ও বোলিংয়ের জন্য ইনডোর গ্রাউন্ডে চলে যান হেড কোচ রাসেল ডোমিঙ্গো। সেখানেই লম্বা সময় ব্যাট বলে নিজেদের সানিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদের দল। অনুশীলন শেষে অস্ট্রেলিয়া সিরিজের পারফরমেন্সের পুনরাবৃত্তির লক্ষ্যের কথা জানিয়েছেন নুরুল হাসান সোহান। সেই সাথে খুব বেশি বড় স্কোর করতে না পারলেও দলের জয়ে কার্যকরী অবদান রাখার টার্গেট খুলনার এই ক্রিকেটারের। টিম হিসেবে যদি আমরা খেলতে পারি, অবশ্যই তাহলে আমাদের ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর আমার যেহেতু ওডিআই এবং টেস্ট ডেবিউ নিউজিল্যান্ডের সাথে হয়েছে, তো অবশ্যই আশা করবো যাতে নিজের পারফরমেন্সটাও যদি দলের সুযোগ পাই, অবশ্যই নিজের 100%টা যাতে দিতে পারি। অনুশীলন শুরু করেছে নিউজিল্যান্ডেও। বাংলাদেশের মতো ফুটবল নয়, ফুটভলি খেলে ব্যতিক্রমী ওয়ার্ম আপ করেছে কিউইরা। যথারীতি এরপর একাডেমি মাঠে হয়েছে ব্যাটিং ও বোলিং সেশন। তবে ব্ল্যাক ক্যাপদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঢাকার আবহাওয়া আর মিরপুরের স্লো উইকেটের সাথে মানিয়ে নেওয়া, বলছে দলটির হেড কোচ। আমাদের মূল দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। এখানে রান করাটা খুব জরুরি, তবে ম্যাচের ভাগ্য গড়ে দেবে বোলাররা। এই কন্ডিশনে রাজত্ব করবে বোলিং ডিপার্টমেন্টই। বুধবার শুরু হবে বাংলাদেশ নিউজিল্যান্ড 5 ম্যাচের টি-20 সিরিজ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।
আধুনিক একটি পূর্ণাঙ্গ ফুটবল স্টেডিয়াম তৈরিতে ফিফা থেকে 1,000 কোটি টাকার বেশি অনুদান পেতে চলেছে বাফুফে। ফলে থেমে যেতে পারে শত কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ঘিরে চলমান সংস্কার কাজ। ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে ফিরলে এ নিয়ে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। বাফুফের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করলেও চলমান প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা এনএসসির সচিব জানালেন, আনুষ্ঠানিকভাবে এখনও তারা কিছু জানেন না। সহকর্মী অলোক হাসানের বিশেষ রিপোর্ট। শত কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ। এরই মাঝে প্রেস বক্সের উপরের ভিআইপি লাউঞ্জের কাজ প্রায় অর্ধেক শেষ। মেগা এই প্রকল্প শেষ করার মেয়াদ 2022 সাল পর্যন্ত। তার আগেই অবশ্য দেখা দিয়েছে প্রকল্পটির কাজ স্থগিত হবার শঙ্কা। তবে তা সরকারি কোনো নির্দেশনার কারণে নয়। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক প্রভাবশালী কর্তা জানিয়েছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা 1,000 কোটি টাকার বেশি বরাদ্দ দিচ্ছে বাফুফেকে, যার পুরোটাই ব্যয় করতে হবে একটি আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ আধুনিক স্টেডিয়াম তৈরিতে। ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে ফিরলে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেলেও ভিন্ন কথা প্রকল্প বাস্তবায়ন সংস্থা এনএসসির সচিবের। তিনি জানিয়েছেন, এ ধরনের কোনো তথ্য তাদের জানা নেই। এটি হয়তোবা যদি ফিফার এরকম কোনো প্রস্তাব থাকে, সেটি এখানকার যে প্রতিনিধি অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই বিষয়টি হয়তো সম্যক অবহিত আছে। তবে আমরা এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক কোনো প্রস্তাবনা পাইনি। আধুনিক পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরিতে ফিফার অনুদান মিললে চলমান প্রকল্পের ভবিষ্যৎ কি, এমন প্রশ্নের উত্তরে সচিব জানালেন, তখন আইন মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। ওরকম যদি কোনো প্রস্তাব আসে তো তখন সেটা যুব ক্রীড়া মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ বা বাফুফে বা ফিফাই যদি এর সংশ্লিষ্টতা থাকে, তখন এটার বাস্তবতা পরীক্ষা নিরীক্ষা করা সেই বিষয়ের আলোকেই ব্যবস্থা নেওয়া হবে। ফিফার মাধ্যমে এই প্রকল্পের অর্থায়ন হলেও নেপথ্যে রয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আপাতত বাফুফে এ নিয়ে নিশ্চুপ থাকলেও জানা গেছে দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তারা। অলোক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।